দ্য পোস্ট আন্ডারস্কোর পেজিনেশন। ঠিক আছে, এই ফাংশনটা ব্যবহার করে আসলে পেজিনেশন আনা হয় আর কি ওয়ার্ডপ্রেসে। এই ফাংশন দিয়েই, এটা ওয়ার্ডপ্রেসের প্রিডিফাইন্ড ফাংশন। এখানে দেখেন লেখা আছে দ্য পোস্ট পেজিনেশন। এখানে ডেভেলপার ওয়ার্ডপ্রেস, আমরা এটা যেয়ে দেখি হাউ টু ইউজ, এখানেও যাই যে কিভাবে ব্যবহার করতে হবে, আমরা দুইটা দেখলে হবে। পোস্ট পেজিনেশন, এখানে অ্যারেস এই ব্যবহার করা যাবে। প্যারামিটার কি কি আছে, প্রথমে একটা অ্যারে ব্যবহার করা যাবে। গেট দ্য পোস্ট পেজিনেশন ফর অ্যাভেলেবল আর্গুমেন্টস হচ্ছে, আমি এটা প্রয়োজন পড়লে বুঝালে আপনাদের সেটা ভালো হবে। তো আমি জাস্ট ফর এই ফাংশনটা এখানে ব্যবহার করব। এই যে আমাদের যে ফাইলটা আছে, এই ফাইল, তাই না, কমেন্ট আউট করে রাখি। এইটুকু কিন্তু পেজিনেশন দেখাচ্ছে এইটুকু দ্বারা, তো আমরা এইটুকু কমেন্ট আউট করি। আর এখানে পেজিনেশনটা বুঝাচ্ছে কোথায়, এসমান 1-2, মানে ভালো একটা কঠিন। এখানে একটু আমরা রেজাল্টটা যদি দেখি, যে এইগুলো তাহলে নিশ্চয়ই থাকবে না, রেজাল্টটা দেখতে চাই। এখানে আর পেজিনেশন নেই। এখন আমরা পিএসপির ফাংশন ব্যবহার করে পেজিনেশনটা আনবো, তাই না। তো আমরা এটা কোথায় ব্যবহার করব, এইখানে যে পেজিনেশনের যে অপশন আছে, ঠিক এখানে আমরা পেজিনেশনের ফাংশনটা ব্যবহার করব। তাহলে আমরা আগে শুরু করি পিএসপি দিয়ে। পিএসপি দ্য পোস্ট পেজিনেশন। আচ্ছা, এখন আমরা দেখি যে পাইছে কিনা। আচ্ছা, এখানে কি কোনো চেঞ্জ হয়েছে? এখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি কিন্তু। তার কারণ কি, এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা কি, এখানে পেজিনেশন আপনি একটু সেটিংসে যদি যান, সেটিংসে দেখেন যে এখানে ব্লগ পোস্ট পেজেস শো অ্যাটমোস্ট 10টা দেখানোর কথা বলা হচ্ছে। আর আমাদের তো এখানে 10টা পেজ নেই। এক পেজে কত দেখাতে বলা হচ্ছে, 10টা, কিন্তু আমাদের তো 10টা নেই, আমাদের পেজ পোস্ট কম আছে। তো আমরা কম দেয় এখানে, আমরা বলে দেই যে এখান থেকে এক পেজে 2টা করে দেখাও। তাহলে 2টা থাকলে, আর এখানে মোট পোস্ট আছে কয়টা, 4টা। এখানে হয়তো 4-5টা পোস্ট আছে, হ্যাঁ এখানে 4-5টা পোস্ট আছে। তাহলে আমরা 2-3টা দেখতে চাই এক পেজে, তাহলে বাকিগুলো অন্য পেজে চলে যাবে। তো তারপর আমরা এখানে বলে দেই যে এক পেজে কয়টা দেখাবে, 2টা। এখানে আমরা এইটে সেভ করি, জাস্ট ফর সেভ চেঞ্জে ক্লিক করি। তো এখন এখানে যদি আমরা একটু রিলোড দেই, এখন দেখেন এখানে কি কি আসছে, পোস্ট নেভিগেশন 1, 2, 3। ডিফল্ট ভাবে একটা ফাংশন ব্যবহার করার কারণে এটা অটোমেটিক্যালি চলে আসছে। এখানে একটা বিষয় দেখেন, তাহলে আমরা এখানে যাই, এখানে কি কিছু আছে কি, যে একটা আছে ডিফল্ট পেজিনেশন আর্গুমেন্টস আর পেজিনেট লিঙ্কস, এরকম একটা ব্যবহার এখানে করা আছে। আরেকটা এখানে পেজিনেট লিঙ্কে আমি পরে যাচ্ছি, স্ক্রিন রিডার টেক্সট। এখানে দেখেন যে একটা আমাদের এখানে যে যায়, যে পোস্ট নেভিগেশনটা আসছে, এই পোস্ট নেভিগেশন কিন্তু আমাদের ছিল না, ঠিক আছে, কিন্তু এটা কোথা থেকে আসছে, এই পোস্ট নেভিগেশনটা এখানে স্ক্রিন রিডার টেক্সটের মধ্যে আছে। ঠিক আছে, স্ক্রিন রিডার টেক্সটের মধ্যে এটা ডিফল্টভাবে লিখে রাখা আছে, যে এখানে ডিফল্টস কি দেওয়া লেখা আছে, স্ক্রিন রিডার টেক্সটের ভিতর আপনি যেটা লিখবেন সেটা শো করা হবে। এখানে ডিফল্টে কি লেখা আছে, পোস্ট নেভিগেশন। ঠিক এভাবে আপনি যদি এখানে একটা অ্যারে নেন, এর ভিতরে ধরেন এই যে আমরা যে কাজটা করছি, এখানে আমরা এর ভিতরে যদি একটি অ্যারে নেই, ARRAY নিয়ে জাস্ট এখানে যদি আমরা এখন একটা প্যারামিটার লিখি, মানে অ্যারে যদি এখানে ভ্যালু দিয়ে দেই যে স্ক্রিন রিডার টেক্সট, মানে ঠিক এখানে যেটা আছে, আমি এটা লিখি তারপরে দেখাচ্ছি। ধরেন আমি এখানে লিখলাম SCRAAY
এন স্ক্রিন রিডার আর ই এ ডি আর টেক্সট টি এ এক্স টি। এবার আমি এখানে ভ্যালুতে দিয়ে দেবো কি, ধরুন আমি এখানে ভ্যালু থেকে ভ্যালুতে আমি দিয়ে দেই, দিয়ে দিলাম যে পেজিনেশন। কি লিখে দিচ্ছি আমি? পেজিনেশন। ওখানে কিন্তু ডিফল্ট ভাবে কি লেখা আছে? পোস্ট নেভিগেশন। আমি কি লিখে দিচ্ছি? পেজিনেশন। এখন যদি আমরা এটা এই প্যারামিটারটা এখানে দিয়ে দেই, মানে আর্গুমেন্ট দিয়ে দেই, এখানে প্যারামিটারে আর্গুমেন্ট দিয়ে দেই, আর এর প্যারামিটারে এখানে আর্গুমেন্ট আমরা দিয়ে দিলাম যে স্ক্রিন রিডার টেক্সটের যেটা আছে সেখানে পোস্ট নেভিগেশন আছে, ওটা ডিফল্ট ভাবে সেট করা। কিন্তু আমরা যদি এখন কিছু লিখি তাহলে আমাদেরটা নেবে, ওটা বাদ যাবে। ধরেন এখন যদি আমরা এখানে রিলোড দেই, আমাদের পেজটা হলো এটা, তাহলে এখন দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কি আসছে? পেজিনেশন। এটা কিভাবে আসছে? এখানে দেখেন যে প্যারামিটারে লেখা আছে যে স্ট্রিং, কিন্তু এটা স্ট্রিং হিসেবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই যে এখানে এই যে প্যারামিটার, এখানে আর্গুমেন্ট ERGS বলতে এখানে আর্গুমেন্টগুলো বোঝাচ্ছে। এখানে কি কি আর্গুমেন্ট আছে সে আর্গুমেন্টগুলো আপনাকে একটু অ্যারে নিয়ে অ্যারের মধ্যে বোঝাতে হবে। তো এখানে স্ক্রিন রিডার টেক্সট প্রথমে আমরা যুক্ত করতে পারি কি স্ক্রিন রিডার টেক্সট। তাই স্ক্রিন রিডার টেক্সটে এখানে ডিফল্ট ভাবে কি লেখা আছে? পোস্ট নেভিগেশন। এটা যদি আমরা চেঞ্জ করে অন্য কিছু করার দরকার হয় তাহলে আমরা সেটা দিতে পারবো। তারপরে এখানে ক্লাস আছে কয়েকটা। ঠিক আছে, এখানে ক্লাস আছে, যে কাস্টম ক্লাস এখানে আছে, ক্লাস ফর দি ন্যাব এলিমেন্ট। ন্যাব এলিমেন্টের ক্লাস আছে কি, যে পেজিনেশন বলে একটা ক্লাস এখানে আছে। তারপরে স্ট্রিং এরিয়া লেভেল টেক্সট ফর দি ন্যাব এলিমেন্ট, এখানে ডিফল্ট ভাবে পোস্ট কথাটা লেখা আছে। ঠিক আছে, এটা বলতে গেলে যে ডিপটা এর উপরে সেখানে এসেছে। এইখান থেকে আমরা যখন পেজিনেশন ফাংশনটা এখানে কল করছি তখন এখান থেকে কিন্তু শুরু হয়েছে। তো এখানে ন্যাব ক্লাস, নেভিগেশন পেজিনেশন একটা ক্লাস আছে, আর লেভেল আছে পেজিনেশন। এরপরে H2-র ভিতরে স্ক্রিন রিডার টেক্সটটা লেখা আছে। কিসের ভিতরে আছে? H2-র ভিতরে। H2 পেয়েছে, কিন্তু এখানে একটা H2 পেয়েছে, এর ভিতর মনে করেন যে স্ক্রিন রিডার টেক্সট আছে। তারপরে ডিপ ক্লাস ন্যাব লিঙ্কস। ন্যাব লিঙ্কস এর ভিতর যে আপনার কি কি আছে? পেজ নাম্বার, কারেন্ট যে পেজটা সেটা হলো একটা ক্লাস আছে পেজ নাম্বার। প্রত্যেকটা দেখেন পেজ নাম্বার ক্লাসটা আছে। আর যে পেজে থাকছে, এখানে যে পেজে আমরা যাচ্ছি, মোজিলা ফায়ারফক্সে ক্লিয়ার দেয়া আছে, ধরেন যে পেজে যাচ্ছি সেই পেজে কারেন্ট ক্লাসটা যুক্ত আছে। যে পেজে নেই আমরা সেই পেজে পেজ নাম্বার ক্লাস আছে। আবার এরপরে তাহলে এখানে দুইটা পেজ 3, আর পরে মানে নেক্সট যেখানে লেখা আছে যে নেক্সট, ঠিক আছে, এখানে একটা ক্লাস যুক্ত করা আছে কি নেক্সট পেজ নাম্বার নামে একটা ক্লাস, মানে নেক্সট নামের একটা ক্লাস যুক্ত করা আছে। মানে এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা পেজে তাহলে একটা ক্লাস যুক্ত আছে পেজ নাম্বার। ঠিক আছে, আর এখানে আরো একটা ক্লাস এখানে আছে ন্যাপ লিঙ্কস নামে। ন্যাপ লিঙ্কস ক্লাসের মধ্যে এই পেজিনেশনটা টোটালে আছে, মানে টোটাল আমার একটু ভুল আছে মনে হয়, টোটাল পেজিনেশনটা আছে ন্যাবের মধ্যে। ন্যাবের মধ্যে টোটাল পেজিনেশনটা আছে। আর ন্যাবের এখানে ডিফল্ট ভাবে ক্লাস করা আছে নেভিগেশন পেজিনেশন, দুইটা ক্লাস ধরা আছে, নেভিগেশন এবং পেজিনেশন। আচ্ছা, এরপরে এই ন্যাবের মধ্যে H2 আছে, H2 দিয়ে H2-র মধ্যে স্ক্রিন রিডার টেক্সট আছে। স্ক্রিন রিডার টেক্সটটা বর্ডার রেডিয়াস এখানে 24 পিক্সেল দেওয়া আছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভাবে। এগুলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট CSS করা। আচ্ছা, এরপরে আপনার একটা ডিপ নেওয়া হয়েছে, ডিপ ক্লাস ন্যাপ লিঙ্কস ক্লাস নেওয়া হয়েছে, এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট আসছে। এরপরে এখানে আসে কি স্পান ক্লাস পেজ নাম্বার, মানে এই যে পেজ নাম্বারগুলো আছে এই পেজ নাম্বারগুলো জন্য, যেমন ওয়ান পেজে, যে পেজে 1, এই পেজে ধরেন আমি অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ পেজে এখানে কি ক্লাস যুক্ত করে? কারেন্ট পেজ আছে, মানে কারেন্ট এখানে সহজেই ধরেছে কারেন্ট পেজের জন্য কারেন্ট ক্লাসটা পেজ নাম্বার, প্রত্যেকটা পেজে পেজ নাম্বার ক্লাস ধরা আছে। পেজ নাম্বারটা দিয়ে এখানে একটা ডিজাইন করা আছে। আর
কারেন্ট পেজের জন্য কারেন্ট ক্লাস, আর সাধারণভাবে অন্য যে পেজে অ্যাক্টিভ নেই সেটা তো আপনার ধরা হলো পেজ নাম্বার, তাই না? এখন এখানে আমাদের কিছু কাজ করতে হবে। সেটা হলো এখানে আমরা কিছু আর্গুমেন্ট চেঞ্জ করে, মানে এখানে যে আমরা স্ক্রিন রিডার টেক্সট যে না, এখানে আমরা যে প্যারামিটারগুলো নিছি এই দ্য পোস্ট পেজিনেশন ফাংশনের এরা তো প্যারামিটার, এখানে যদি আমরা আর্গুমেন্ট পাস করাই, যে স্ক্রিন রিডার টেক্সট যেখানে ছিল তার পরিবর্তে আমরা পেজিনেশন বসাইছি। এখন এখানে মেন বিষয়গুলো লক্ষ্য করেন, এখানে যে পেজিনেশনটা আছে এখানে কিন্তু আমাদের যে ডিফল্ট যে পেজিনেশনটা আছে সেটা যদি আমরা কমেন্ট আউট করে দেয় এখানে, তাহলে দেখেন যে কি আসতেছে। কমেন্ট যায় না কেন? কমেন্ট আমরা বাদ দিয়ে দিই। এখন আমাদের ডিজাইনটা লাগবে কিন্তু এইটা, ঠিক আছে? আর ওয়ার্ডপ্রেসের ডিফল্টভাবে আলাদা আছে, এই হলো সমস্যা। এখন আমাদের এইখানে আবার পেজিনেশনে ক্লিক করলে আলাদা পেজে যাওয়া লাগবে, ঠিক আছে? এটা আমাদের ডিজাইন আছে, এখানে অ্যাক্টিভ পেজে এরকমভাবে কালার থাকবে। আর এখানে যদি এখন তো 2 নম্বর পেজে যাবে না, কেননা এটা তো আর ওয়ার্ডপ্রেস, এটা তো মানে আপনার করা না, ডায়নামিক করা না। আমরা যদি এখানে 2 নম্বর পেজে ক্লিক করি তাহলে যাবে। এই যে দেখেন পেজ 2 তে চলে গেছে এবং পরের পোস্টগুলো এখানে শো করছে। কিন্তু বিষয় হলো এখন আমাদের যেমন এইখানে প্রিভিয়াস আর নেক্সট, আর এখানে কিন্তু এখানে একটু তাহলে আলোচনা করে দেই। এখানে আমাদের যে ডিজাইনটা আছে, এখানে আমার এই অবস্থায় গেল, পেজটা একটু রিলোড দেই আমি। এখানে আমাদের আমরা যে পেজিনেশনটা নিছি তাতে আমাদের কি আসছে, প্রিভিয়াস, মানে এখানে দেখেন যে প্রিভিয়াস লেখা আছে। 2 নম্বর পেজে গেলে প্রিভিয়াস লেখা থাকবে, ঠিক আছে? আর 1 নম্বর পেজে গেলে তো প্রিভিয়াস লেখাটা থাকবে না। করতে হবে জাস্ট ফর আমাদের এরকম একটা ডিজাইন এখানে আনা লাগবে। আমি কথাগুলো রেকর্ডিং যেহেতু রয়েছে, আপনারা একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। জাস্ট ফর এখানের কাজগুলো আমি করি। তো আমাদের ডিফল্ট ডিজাইন আছে এইটা, আর আমাদের পেজিনেশন ফাংশনটা কল করার কারণে আমাদের এই ডিজাইনটা আসছে। তা এখন আমাদের কি করতে হবে, এই ডিজাইনটা আমাদের আনা লাগবে। তো এই ডিজাইনটা আনার জন্য প্রথমে এখানে পেজিনেশনটা আমাদের লাগবে না, ঠিক আছে? তো পেজিনেশনটা যদি আমরা এখান থেকে অফ করতে চাই, তাহলে জাস্ট ফর আমরা যে আর্গুমেন্টে পেজিনেশন কথাটা লিখছি, তো এটা আমরা টোটালে বাদ দিয়ে দিলাম। এখানে আমরা কি করলাম, বাদ দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ করলাম। ধর আমাদের আর্গুমেন্টে কিছুই থাকলো না এখন, তাহলে এখন কি আসবে যদি আমরা রিলোড দেই? ও, যদি কিছু না থাকে তাহলে পোস্ট নেভিগেশন আসতেছে। তাহলে আমরা কিছু দিয়ে দেই, ধরেন আমরা এখানে একটা স্পেস ব্যবহার করি। এখানে আমরা কি ব্যবহার করলাম, একটা স্পেস ব্যবহার করলাম, তাহলে তো এখানে স্পেসটা শো করবে। এই যে এখন এখানে একটা শুধু স্পেস আছে, এখন এটা সিএসএস করে বাদ দিয়ে দিতে হবে। এখন এই যে প্রিভিয়াস এর নেক্সট, এর পরিবর্তে এই দুটো আসবে, তাই না? প্রিভিয়াস এবং নেক্সটের পরিবর্তে, অর্থাৎ এইচটিএমএল এন্টিটিস ব্যবহার করতে হবে এখানে প্রিভিয়াস এবং নেক্সটের পরিবর্তে। তা আমরা এই প্রিভিয়াস এবং নেক্সট এখানে আরো দুটো আর্গুমেন্ট যুক্ত করা যায় এখানে। জাস্ট ফর এখানে আপনি লিখবেন যে প্রেপ নেক্সট, ঠিক আছে? PREV প্রেপ আন্ডারস্টোর নেক্সট। এই আর্গুমেন্টের ভ্যালু থেকে আসলে আপনার এখানে প্রিভিয়াস বা নেক্সট কথাটা আসে। তাই এখানে দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরুন আমি এখানে ভ্যালুটা টেস্ট দিয়ে দিলাম। কি দেব? টেস্ট, TEST, ঠিক আছে?
আর একটা আমি দিয়ে দেই নেক্সট টেক্সট। একটা আর্গুমেন্টের ভ্যালু হবে টেস্ট, মানে জাস্ট প্রিপ নেক্সট এইটের ভ্যালু হিসাবে, এই প্রিপ নেক্সটের ভ্যালু হিসাবে আপনার প্রিভিয়াস কথাটা লেখা আছে। আরেকটা আর্গুমেন্টের ভ্যালু হিসেবে সেটা হলো নেক্সট টেক্সট, নেক্সট টি নেক্সট আন্ডারস্কোর টেক্সট TXT, এটার ভ্যালু হিসেবে আপনার আছে, এটার ভ্যালু হিসেবে এখন আছে হলো নেক্সট। ঠিক আছে, তা আমরা এটার ভ্যালু নেক্সটের পরিবর্তে এটা আমরা মনে করেন টেস্ট করার জন্য এখানে লিখি যে এন টেস্ট TEST। এখন যদি আমরা আমাদের পেজটা একটু রিলোড দেই, এই যে এখন দেখেন এখানে এন টেস্ট চলে আসছে। আর এখানে যদি আমরা 2 নম্বর পেজে যাই, ও প্রিভিয়াসের ওখানে কি আমরা ভ্যালুটা সেভ করা হয়নি? এটা তো সমস্যা আছে কেন? এখানে প্রেপ টেক্সট হবে না, নেক্সট হবে না, এখানে প্রেপ টেক্সট লিখতে হবে। এই জন্য এটা কাজ করছে না, প্রেপ আন্ডারস্কোর টেক্সট। তো আমরা জাস্ট এখন রিলোড দেই, এখন দেখেন এখানে টেস্ট এবং মানে জাস্ট আমরা যে দুটো ভ্যালু পাস করাইছি সেই দুইটা এখানে শো করছে। ঠিক আছে, কিন্তু এই টেস্ট এবং টেস্ট 2 মানে এন টেস্ট আমরা যেটা লিখছি এর পরিবর্তে আমাদের HTML এন্টিটিস ব্যবহার করতে হবে। অর্থাৎ এই চিহ্নর জন্য যে এন্টিটিস আছে সেই এন্টিটিস ব্যবহার করতে হবে। তাহলে জাস্ট ফর আপনারা এখানে HTML এন্টিটিস লিখে সার্চ করেন, করে এটা এন্টিটিস বসান দেখি। ঠিক আছে, এখানে জাস্ট এখানে স্ক্রিন রেডার টেক্সটের মতো এখানে জাস্ট ফর আপনি টেস্ট যে কথাটা দিলে এখানে HTML এন্টিটিস ব্যবহার করতে হবে। তাহলে মনে করেন যে এই চিহ্ন দুটো চেঞ্জ হয়ে যাবে। এখানে যে চিহ্ন আছে, যদি এখানে তো 2 নম্বর পেজে যাবে না, এখানে জাস্ট এটা দিয়ে বুঝাচ্ছে, কেন এটা তো ডায়নামিক না, আমরা এটা ডায়নামিক করবো। এখন এখানে দুইটা HTML এন্টিটিস ব্যবহার করতে হবে, তাই আমরা HTML এন্টিটিস আগে ওনাদের মনে হয় ব্যবহার করা হয়েছে। জাস্ট পর আপনি এখানে সার্চ দেন যে HTML এন্টিটিস, এটা লিখে আপনি সার্চ দেন। W3 স্কুল থেকে তো আপনাদের কোথায় যেন এটা দেখেছি, HTML এন্টিটিস লিস্ট। এখানে HTML এন্টিটিস লিস্ট থেকে এখানে ঢোকেন দেখে একটাই HTML এন্টিটিস ক্যারেক্টার এন্টিটিস রেফারেন্স, এইটা যাই দেখি। আর নিউ পেজ যাচ্ছে, আবার কমপ্লিট যেটা আছে এটাই যায়, এটাও দেখি। W3 স্কুলেরটাও সহজ আছে। জাস্ট ফর এখান থেকে একটা এন্টিটিস আমাদের এই চিহ্নর জন্য নিতে হবে। এখানে যে চিহ্ন রয়েছে এইটার জন্য আমাদের এখানে এন্টিটিস ব্যবহার করতে হবে। এর ভেতরতে খুঁজে বের করেন যে এখানে কোন চিহ্ন আপনাদের লাগবে। ধরেন আমি এখানে আপনাদের একটা চেক করে দেখাই। ধরেন এইখানে আমি এটা যদি ব্যবহার করি, ধরেন আমি এখন এটা তো আমাদের লাস্টে এটা ব্যবহার করে দেখেন এটা কিভাবে ব্যবহার করতে আছে দেখেন। ধরেন এটা আমি এখন ব্যবহার করব কোথায়, এই টেক্সটের পরিবর্তে। টেক্সট আছে, টেক্সটটা এখন বাদ যাবে, এটা বসবে। আর একটা কি আছে এখানে, আরেকটা আছে এটা। তাহলে এটাও আমি কপি করি, করে আমি এটা এখানে বসাবো। এখন আমি যদি রিলোড দেই, এই পেজটায় যদি এখন আমি রিলোড দেই, এই যে এখন দেখেন যে আমি যে দুটো ব্যবহার করেছি সেই দুটো বসে গেছে। কিন্তু আমার তো এই দুটো ব্যবহার করলে হবে না, আমাকে এইরকম ডাবল আছে এরকম একটা ব্যবহার করতে হবে। আমি জাস্ট আপনাদের দেখালাম। এটা চেক করেন কোনটা আছে।
এবার তো খুঁজে আপনার বসাইতে হবে, আছে তো এক জায়গায় না এক জায়গায়, তাই না? আপনার তো এখন লাগবে এটা। এই দেখেন একটা আছে, ঠিক আছে। এটা কোথায় বসবে তাহলে? এইটাই তো নাকি? আচ্ছা আমি এটা ব্যবহার করে দেখি কি লেখা আছে উপরে। এখানে আছে, এখানেই দুটোই আছে। জাস্ট ফর এখানে দেখলাম একটা, তাহলে আমি জাস্ট এটা ব্যবহার করি। এটা ব্যবহার করব কোথায়? এইখানে, এটার পরিবর্তে তাহলে আমি এটা ব্যবহার করব। এটা হলো নেক্সট। আরেকটা ব্যবহার করতে হবে, আরেকটা হলো এখানে, এটাও তো দেখলাম, এই যে এটা। তাহলে জাস্ট আমি এটা কপি করে এখানে ব্যবহার করি। এখন যদি আমি একটু এটা রিলোড দেই, উল্টো পাল্টা হয়ে গেছে, মানে যেখানে যেটা দরকার একটু উল্টো হয়ে গেছে। অবশ্য এটা ঠিক করতে হবে। আর তারপর আমি এইটা একটু কাট করে এটা ব্যবহার করতে হবে আমার। আমি এখানে রাখি, দেখি আমি জাস্ট এখান থেকে, আরে তো ভালোই হলো দেখি। আর এটার নিচেই ব্যবহার হবে। এখানে এখন দেখি ইন্সপেক্ট এলিমেন্ট করে যে এখানে কি কি ডিজাইন আছে। প্রথমে এই যে বড় একটা লম্বা বর্ডার লাইন পড়েছে, এটা তো বাদ দেওয়া লাগবে, তাই না? তাহলে এখানে যদি আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে এখানে বর্ডারটা দেখি কোথাতে আসতেছে, মানে বার লাইনটা এখানে কোথাতে পাচ্ছে, এটা আমরা একটু দেখি। এই থিমের পেজিনেশনটা একটু কঠিন। এখানে দেখেন যে এখানে, হ্যাঁ আমি তো দেখালাম কোন জাতে নিছি তারপরে আপনি পারলেন না। কি লিখছেন আপনি? পড়েন তো দেখি, আপনার কোডটা পড়েন। এনে আর্গুমেন্ট প্যারাম, আপনি এটা বসান কপি করে। ভুল হয়েছে নিশ্চয়ই। এইখানে এমন কায়দায় ধরেছে যে এখানে কাস্টম সিএসএস করা ছাড়া মনে হয় পথ নেই। যাক, তাহলে আমাদের প্রথম কি করতে হবে? এই ডিজাইনটা আমাদের বাদ দিতে হবে। এটা দেখেন যে এখানে স্টাইল সিএসএস কোথায় পাচ্ছে দেখেন, এখানে 162 নম্বর লাইনে। এখানে কারেন্টের সাথে মেইন বার নামক একটা ক্লাস আছে, মেইন বার H2। এটা এই যে সিএসএস এর 162 নম্বর লাইন। এটা কোন জায়গায় সিএসএস? এটা হলো আপনার, এখন দেখি, লোকালস থিম ডেভেলপার ডব্লিউপি কন্টেন্ট থিম অ্যাসেস্টের ভিতরে আছে, অ্যাসেস্ট স্টাইল ডট সিএসএস এ। ওখানের একটা সিএসএস এখানে ধরা পড়েছে। এইখানে মেইন বার H2 নামে একটা সিএসএস আছে, এই সিএসএসটা এখানে ধরা পড়ছে। এখানে সিএসএস করা আছে, এখানে থেকে ব্যাকগ্রাউন্ডটা পারছে। তাহলে আমাদের প্রথম এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের বাদ দিতে হবে, দিলেও এখান থেকে এটা চলে যাবে। তাহলে আমরা এই লাইনটা যদি যেতে চাই, তাহলে আমরা কোথায় যাবো? এখানে দেখেন লিঙ্কটা দেখাচ্ছে, মানে আপনাকে কিন্তু সিস্টেমটা বুঝতে হবে, না হলে কিন্তু আপনি কাজ পারবেন না। কেন আপনি কোথায় খোঁজাখুঁজি করবেন? এখানে কিন্তু লোকেশন দেখেন দেখা যাচ্ছে, যেতে হবে কোথায়? HTTP লোকাল হোস্ট থিম ডেভেলপমেন্ট থিম ডেভেলপ -7 কন্টেন্ট থিম, তারপরে এখানে লাকি অ্যাসেস্ট সিএসএস স্টাইল ডট সিএসএস, এর ভেতরে এটা আছে, ঠিক আছে? এর ভেতরের এখানে একটা ডিজাইন করা আছে, সেটার এলিমেন্ট কি ধরা হয়েছে? কন্টেন্ট ক্লাস ধরা হয়েছে কন্টেন্ট ডট মেইন বার।
এর ভিতরে যে H2 গুলো আছে এই H2 গুলোরে এই ক্লাসটা সে করে দিচ্ছে। তো এখন আপনাকে কি করতে হবে, এই ক্লাসটার ব্যাকগ্রাউন্ডটা আপনার বাদ দিতে হবে। এখানে বলতে হবে যে H2 ব্যাকগ্রাউন্ডটা এখানে দেওয়ার দরকার নেই, এটা আপনাকে বলে দিতে হবে। তো এখন আমরা এই সিএসএস ফোল্ডারটায় আমাদের যাওয়া লাগবে। কোথায় কোথায় লোকেশনটা দেখেন, আপনাদের প্রত্যেকে দেখেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। HTTP লোকালহোস্ট থিম, মানে এখানে কিন্তু দেখেন এই যে লাইন নম্বর দেওয়া আছে, এগুলো আগে আপনারা দেখছেন কিনা জানি না। এখানে মাউস হোভার করলে দেখেন যে এখানে লোকেশন দেখাচ্ছে যে কোন লোকেশনে সিএসএসটা করা হচ্ছে, মানে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে এখানে দেখেন টিক মার্ক যদি আমি বাদ দেই তাহলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। এখানে যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন বাদ দিয়ে দেবো, এগুলো কথা। বা এখানে আমরা কমেন্ট আউট করব ব্যাকগ্রাউন্ডটা। তো এখানে এর জন্য আমরা এই লাইনটায় ঢুকবো, তো আমরা ইসে যাই 162 নম্বর লাইনের সিএসএস এর কথা বলা আছে। তাহলে এখানে আমরা যাব কোথায়, স্টাইল ডট সিএসএস আমার যেতে হবে। তাহলে এখানে অ্যাসেস্টের ভিতর আছে, তাহলে অ্যাসেস্ট এই যে স্টাইল ডট সিএসএস এই কথাই কিন্তু বলছে। ঠিক আছে, তাহলে এর ভিতর ঢুকলাম, এর ভিতর দেখেন 162 নম্বর লাইনে এই সিএসএসটা আমার বের করতে হবে। 162 এই দেখেন কন্টেন্ট মেইন বার H2, এখানে ব্যাকগ্রাউন্ড এটা দেওয়া আছে। ধরেন আমি এটা চেঞ্জ করে দেই, এখানে আমি গ্রিন দিয়ে দেই, গ্রিন দিয়ে সেভ করি। এখন দেখেন এখানে যদি এখন আমি রিলোড দেই, গ্রিন হয়নি কেন, আমাদের সেভ হয়নি নাকি, ও ক্যাশ ফাইল ধরা করছে, বুঝছি আমি, এটা ক্যাশ ফাইল ধরা করছে। এখানে রিলোড দিলে দেখবেন যে এই হলুদটাই থাকবে, এর একটা সমস্যা, ক্যাশ ফাইল ধরে সিএসএস এ। এখানে দেখেন সেটাই রয়েছে, আমরা চেঞ্জ করেছি সেটা কিন্তু এখানে আসেনি, আগেরটাই তিনি খেয়ে বসে আছে। আর সেটার দরকার হয় কেন, এই সিএসএস না থাকলে এই সিএসএস ক্যাশ ফাইলে থাকে, এর কারণে আপনি যে ওয়েবসাইটে ঢোকেন সেই ওয়েবসাইটগুলো সহজে রিলোড হয়। তার মানে ক্লিয়ার করে দেয় হিস্টোরি ক্লিয়ার করে। এটা টু ডেটটা দিলে হবে কিনা বলতে পারছি না, যাক চেক করি করে এখন দেখি রিলোড দেয়। এই যে এখন দেখেন এখানে কি আছে, সবুজ কালার আসছে, তাই না। এবার একটা সমস্যা দেখেন, এখানে এক জায়গায় যদি আমরা চেঞ্জ করি তাহলে এখানে সব জায়গায় এখন চেঞ্জ হচ্ছে। এখানে 162 নম্বর লাইনে যাই ঠিক করি, তাহলে আমাদের টোটাল একটা টেম্পলেটের সমস্যা আছে, যার কারণে আমরা ঠিক এর ডিফল্ট ক্লাসটা ধরে কাজ করব। যেমন এইখানে আমি কাজ করে দেখছিলাম অবশ্য, যেটা সেভ করি করে এখন যদি আমি রিলোড দেই তাহলে এখন দেখেন এই বারটা কোন ক্লাসে ধরা রয়েছে। এখানে যদি আমরা কানেক্ট করি, এই যে বারটা ধরা রয়েছে, এখানে ক্লাস রয়েছে H2 ক্লাস স্ক্রিন রিডার টেক্সট, এই ক্লাসটা আছে। এই ক্লাসটা আমরা এইখানে যদি চেঞ্জ করি তাহলে টোটাল ডিজাইনটা চলে যাচ্ছে কন্টেন্ট মেইন বার। এখন আপাতত এখান থেকে ডিজাইনটা পাচ্ছে, কিন্তু এখন দেখেন যেহেতু মেইন টেম্পলেটের ডিজাইন এইটা, যদি আমরা স্ক্রিন রিডার টেক্সট এটা যখন এখান থেকে কপি করবেন এডিট HTML করে নেবেন, এডিট HTML এ যায় এই ক্লাসটা ধরেন আমরা কপি করলাম, করে এই ক্লাসটা ধরে এখান যদি আমরা কাজ করি, ধরেন এখানে আমরা যেহেতু এটা ক্লাস তাহলে ডট দিয়ে নিতে হবে। দেওয়ার পরে এখানে আমি যদি বলে দেই যে ব্যাকগ্রাউন্ড নন, কি বললাম, বিএসসি কে ব্যাকগ্রাউন্ড নন করে দেই, এটা ইম্পর্টেন্ট বলে দেয়, কেননা তাছাড়া এটা কাজ করবে না, ইম্পর্টেন্ট। এখন দেখি এটা কাজ করে কিনা। এখন কিন্তু চলে গেছে, ঠিক আছে, তার কারণে এখানে ব্যাকগ্রাউন্ডটা এই যে চলে গেছে। এখন আর অন্যগুলোর কিন্তু চলে যায়নি, অন্যগুলোর কি চলে গেছে, শুধু একটারই ব্যাকগ্রাউন্ড চলে গেছে। আমরা যেহেতু এই কন্টেন্ট মেইন বার এই ক্লাস ধরে তো আমরা এখন কাজ করছি না,
আমরা একটা কাজ করছি কি দিয়ে, এখানে যে ওয়ার্ডপ্রেসের যখন আমরা মানে পেজিনেশন ফাংশনটা ব্যবহার করছি, তখন এই পেজিনেশন ফাংশনটা ব্যবহার করার কারণে এখানে স্ক্রিন রিডার টেক্সট একটা বার আসছে, এখানে একটা ক্লাস আছে স্ক্রিন রিডার টেক্সট, এই ক্লাসের সাথে এগুলোর সম্পর্ক নেই, সুতরাং অন্য ডিজাইনে তার আমার কোনো প্রভাব পড়বে না। বা এখানে আরেকটা কাজ আপনি করতে পারেন, অথবা আপনি ডিসপ্লে নন করতে পারেন, ব্যাকগ্রাউন্ড নন অথবা ডিসপ্লে নন করলে টোটালটা চলে যাবে। ধরেন আপনি এখানে আরেকটা প্রপার্টি ব্যবহার করতে পারেন সিএসএস এর, এখানে ডিসপ্লে নান, মানে এখানে টোটাল শো করো না, এই অংশটা শো করারই দরকার নেই। ঠিক আছে, যদি আমরা এই প্রপার্টিটা ব্যবহার করি, এই প্রপার্টিটা ব্যবহার করলে এখানে আমরা যদি এই যে একটা এখানে আমরা ইন্ডেক্স ফাইলের ভিতরে সম্ভবত এখানে তো আমরা এই স্ক্রিন রিডার টেক্সটের ভিতরে স্পেস দিছিলাম না, এটা না দিলেও হয়। ধরেন এখানে কিছু লেখা থাকলেও তো সেটাও তো শো করাতে পারবে না। ধরেন এখানে আমরা যখন ডিসপ্লে নন করে দিচ্ছি তখন তো টোটালটা এখানে শোই করবে না, ওটা ওখানে আছে কিন্তু এখানে শো করবে না ডিসপ্লে নন করার কারণে। ঠিক আছে, ডিসপ্লে নন করার কারণে এখানে ওখানে লেখা আছে কিন্তু শো করবে না। কিন্তু ব্যাকগ্রাউন্ড নন যদি করা হয় তখন কি হবে, শুধু ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এখানে যদি আমরা ধরেন ব্যাকগ্রাউন্ড নন করে দেই তাহলে টেক্সটটা কিন্তু আবার শো করবে। ধরেন আমরা এটা বাদ দেই, এটা যদি এখন অ্যাপ্লাই করি, রিলোড দেই জাস্ট ফর, এই দেখেন কিন্তু টেক্সটটা কিন্তু আইসে, দেখেন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পারছে না। এখানে কিন্তু আইসে, এখন কিন্তু টেক্সটটা কিন্তু এখানে আসছে, আমার এখানে সাদা কালার আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে স্ক্রিন রিডার টেক্সটের একটা কালার দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আসছে কিন্তু একটু সাদা টাইপের, আপনারা চেঞ্জ করতে পারেন। ধরেন যে টেক্সট কালার, কালার লিখতে হবে শুধু কালার, ধরেন আমি গ্রিন দিয়ে দেই, এটা দিয়ে দেয় জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখন যদি এটা রিলোড দেই, এই যে এখানে দেখেন আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নেই, কিন্তু এখানে কিন্তু এটা আছে। এখন তুমি যাই থাকো, আমরা যদি ডিসপ্লে নন করে দেই, কোনো অংশকে যদি আমরা ডিসপ্লে নন করি তাহলে সেই অংশটা থাকবে কিন্তু সেটা দেখাবে না। তাহলে বিষয় আপনারা যে কোনো একটা এখান থেকে ব্যবহার করতে পারেন, এখানে দুটোই কাজ করবে। তো আমি এখন পর্যন্ত ব্যাকগ্রাউন্ড না এটা রাখছি, কালার বাদ দিয়ে দিলাম, এগুলো তো আমার লাগছে না। আচ্ছা, আর এখান থেকে আমার স্ক্রিন রিডার টেক্সট আমি এখানে রাখতে চাচ্ছি না, জাস্ট পরে এখান থেকে আমি বাদ দিয়ে দেব। এটা স্পেস দেওয়া রাখি, এখানে কিছু রাখলেও আপনি ডিসপ্লে নান করলে মানে যাই থাকুক ওটা শো করবে না, ওটা তো ডিসপ্লে নানই থাকবে, মানে ওটা তো শো করছে না। তাহলে আমাদের এই পর্যন্ত কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, এইগুলো আনতে হবে। ঠিক আছে, এখন এটার জন্য অবশ্য ডিজাইন করা আছে। এই যে এই পেজটা এমন হচ্ছে কেন, এর জন্য একটা ডিজাইন কিন্তু করা আছে। আমরা যদি এইখানে ইনস্পেক্ট এলিমেন্ট করি, ধরেন এইখানে কি ডিজাইন আছে এটা আপনি দেখতে চাচ্ছেন, তাই এখানে আপনি ক্লিক করেন, এখানে আছে কি স্পান ভিতর ধরেছে, এটা স্পান স্টাইল, বর্ডার রেডিয়াস করা আছে 24 পিক্সেল। এটাকে ভালো করে দেখেন, যদি এইটা আছে কোথায়, টোটালটা আছে পি ক্লাস, মানে পেজেস এর মধ্যে পেজেস নামে একটা ক্লাস ধরা আছে। পেজেস এর ভিতর আবার কিছু মার্জিনটা